মানে গণ প্রজাতি নাম সবগুলো একই, খেয়াল করো। কাটলা কাটলা, গরিলা গরিলা, না যা না যা, তার মানে কি গণ প্রজাতি নাম একই। তো কোনো যে সকল জীবের গণ প্রজাতি নাম একই হয় তাকে বলা হয় টটোনিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি অনেক অনেক ভালো। আজকে আমরা জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায়টা হচ্ছে জীবন পাঠ। তোমাদের এই জীবন পাঠ অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব, এবং তোমার এই এক ভিডিও দেখলে এই জীবন পাঠ অধ্যায় সম্পর্কে যা যা জানা দরকার, খুব যতটুকু বেসিক জানা দরকার, সবকিছু তুমি একটা ভিডিওর মাধ্যমে সব শিখে ফেলতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে জীবন পাঠ অধ্যায়টা শিখে ফেলি। তো আমাদের এই জীবন পাঠ অধ্যায়ে মেন 4টা টপিক রয়েছে। প্রথমে আমাদের জীববিজ্ঞানের শাখাগুলো জানতে হবে, এরপরে আমাদের জীবজগৎ জানতে হবে, এরপরে আমাদের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ রয়েছে, এবং ফাইনালি দ্বিপদ নামকরণ পদ্ধতি এবং কিছু উদ্ভিদ এবং প্রাণী যাদের দ্বিপদ নামকরণ আমাদের জানতে হবে। তো প্রথমে জীববিজ্ঞানের যে শাখাগুলো আমাদের আছে সেগুলো আমরা জেনে নেব যে কারা কারা আসলে জীববিজ্ঞানের শাখা। তো তার আগে আমরা একটু এটা জেনে নিই যে আমাদের বায়োলজি, আমরা যেহেতু প্রথম অধ্যায় করছি, বায়োলজি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করে নিই। বায়োলজি শব্দটা আসলে এসেছে কোথেকে? তাহলে বায়োলজি দুইটা শব্দ, দুইটা ল্যাটিন শব্দ। এটা হচ্ছে বায়ো, আরটা হলো বায়োস, এবং একটা হলো লোগোস। তো যে কোনো শব্দের শেষে এই লজি মানে কিন্তু জ্ঞান, যে কোনো জিনিস সম্পর্কে জ্ঞান বা নলেজ। আর বায়োস মানে জীবন। তার মানে জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করা এমন একটা বিষয় যেটাকে বলা হয় বায়োলজি। কিসের জীবন? হতে পারে সেটা একটা উদ্ভিদের জীবন বা একটা প্রাণীর জীবন, মানে যার সোজা বাংলা কথায় যার জীবন আছে এমন একটা জিনিস। হতে পারে সেটা প্রাণী অথবা একটা উদ্ভিদ বা একটা প্রাণী, যেই হোক না কেন, যার জীবন আছে তার সম্পর্কে জ্ঞান অর্জন করাকে কিন্তু বলা হয় বায়োলজি। তো এই বায়োলজি দুই রকমের হয়ে থাকে, একটা বায়োলজিকে বলা হয়, একটা জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান, আর আরেকটা হলো আমাদের ভৌত জীববিজ্ঞান। তাহলে ভৌত এবং ফলিত জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানের শাখা, জীববিজ্ঞানের শাখা দুই ধরনের, একটা হলো ভৌত, আরেকটা কি বলতো ফলিত। তাহলে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। তো কারা কারা ভৌত এবং কারা কারা ফলিত, এটা আমাদের কিন্তু অনেক অনেক সময় কনফিউশন হতে পারে। তো এটা কিন্তু এমসিকিউ আসবে, এমসিকিউ এটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা অনেক সময় ক নম্বরে আমাদেরকে কাকে বলে এমন আসতে পারে, এমসিকিউ বা ক। তাহলে ভৌত জীববিজ্ঞান কারা কারা, আমরা যদি যে কোনো এক সাইড মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অন্য সাইড মনে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি তোমাদেরকে ভৌত জীববিজ্ঞান মনে রাখার জন্য একটা ট্রিক্স, খুব সুন্দর একটা ট্রিক্স বলছি। তাহলে শুধু যদি আমরা ভৌত জীববিজ্ঞান মনে রাখতে পারি, তাহলে আমরা যে সাইড মনে রাখলাম না সেগুলি ফলিত জীববিজ্ঞান। তার মানে আমাদের এক সাইড মনে রাখলে কিন্তু হচ্ছে, বিষয়টা আমাদের এরকম। তাহলে আমাদের ভৌত জীববিজ্ঞান যারা, তার আগে আমি বলে রাখি যে ভৌত মানে হচ্ছে থিওরি, শুধু থিওরি বা তাত্ত্বিক, তাত্ত্বিক যে তুমি জ্ঞান অর্জন করবা সেই জিনিসটা। আর ফলিত মানে হচ্ছে অ্যাপ্লাইড বা প্রায়োগিক, প্রায়োগিক একটা ব্যাপার স্যাপার। মানে কি, যে ধরো আমি একটা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলাম, এবং জ্ঞান অর্জন করার পর সেই বিষয়টা আমি এখন কোনো একটা জিনিসে অ্যাপ্লাই করতে চাই। তাহলে কোনো একটা জিনিস ভালোভাবে শিখে কারণ আমি সেটাতে অ্যাপ্লাই করব, এমন একটা জিনিস হচ্ছে অ্যাপ্লাইড বা ফলিত জিনিস। আর শুধুমাত্র থিওরি বা বিষয় সম্পর্কে অবগত হতে পারা বা শুধু থিওরি পড়া, গবেষণা, এই ব্যাপারটাকে বলা হবে ভৌত। তাহলে ভৌত এবং ফলিত আমরা এতটুকু বুঝলাম যে ভৌত মানে শুধু থিওরি বা তাত্ত্বিক পড়াশোনা, আর ফলিত মানে কিন্তু কোনো জিনিস ফল প্রয়োগ মানে অ্যাপ্লাই করা, এরকম এক ব্যাপার।
তাহলে চলো আমরা ভৌত যে জীববিজ্ঞান তাদের শাখাগুলো জেনে নিই। তাহলে ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো মনে রাখার উপায় হচ্ছে অশেষ, অশেষ, যদিও অশেষ বানানটা ভুল লিখলাম, অশেষ বড় বড়, অশেষ বড় বড় জীব হেঁটে হেঁটে কাছে এসে ভয় দেখায়। তাহলে অশেষ বড় বড় জীব হেঁটে হেঁটে কাছে এসে ভয় দেখায়। ধরো তুমি একটা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এবং সেই রাস্তা দিয়ে কিছু বড় বড় জীব তারা হেঁটে হেঁটে আসছে এবং ভয় দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই ছন্দ। তাহলে অতে হচ্ছে আমাদের অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। আমাদের কিন্তু ইংলিশটাও জেনে রাখা দরকার। সেটা হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি, ফিজিওলজি। আরেকটা শব্দ হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি। বড়দের হচ্ছে বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা। আরেকটা বড়দের হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে বড়দের হচ্ছে বিবর্তন বিদ্যা, বাস্তুবিদ্যা এবং জীবদের হচ্ছে আমাদের জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এবং হেঁটে হেঁটে হচ্ছে আমাদের হিস্টোলজি, হিস্টোলজি, হিস্টো মানে কিন্তু কোষ। তাহলে হিস্টোলজি বা কোষবিদ্যা। বাস্তুবিদ্যা মানে ইকোলজি, আর বিবর্তন বিদ্যা মানে এভলিউশন। আচ্ছা এসে আমাদের এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। ভয়তে হচ্ছে ভ্রূণবিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে কি? এন্ডোক্রাইনোলজি মানে হরমোন, হরমোন সম্পর্কে বিজ্ঞান। আর ভ্রূণবিদ্যা মানে এমব্রায়োলজি, এমব্রায়োলজি। তাহলে এই আমাদের যে শাখাগুলো, সেই শাখাগুলো কি বলতো? এই শাখাগুলো হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা। তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বলবিমূট তিনটা জিনিস, একটা হচ্ছে বিবর্তন বিদ্যা, আরেকটা হলো বাস্তুবিদ্যা, আরেকটা হলো কি বংশগতি বিদ্যা, বংশ গতি বিদ্যা, বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, জেনেটিক্স। এই জেনেটিক শব্দের অর্থ কিন্তু বংশগত বিদ্যা। তাহলে এই কয়েকটা শাখা, এই কয়েকটা শাখার মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারি যে আমাদের এগুলোই কিন্তু ভৌত জীববিজ্ঞান। অর্থাৎ এই শাখাগুলো শুধুমাত্র আমাদের থিওরি বা তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এইগুলো যদি আমাদের হয় ভৌত জীববিজ্ঞান, তাহলে এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো কি তাত্ত্বিক বা মানে আমাদের ফলিত বা প্রায়োগিক। তাহলে এটা আমাদের অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি এক সাইড মনে রাখি তাহলে আমরা কিন্তু অন্য সাইড পারবো ইনশাল্লাহ। তাহলে ইংলিশ গুলো আমাদেরকে কিন্তু একসাথে মনে রাখতে হবে। তাহলে কি হলো? অশেষ বড় বড় জীব হেঁটে হেঁটে কাছে এসে ভয় দেখায়। এগুলোই আমাদের ভৌত জীববিজ্ঞান। তাহলে বাকিগুলো যেগুলো আমরা পড়লাম না সেগুলো কি ফলিত জীববিজ্ঞান। ওকে, কত সহজ তাই না? এরপর আসো
এবার আমরা জানবো জীবজগৎ। আমাদের যে জীবজগৎ আছে সেই জীবজগৎ নিয়ে আমরা জানবো। তো এই জীবজগৎ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জীবজগতের আমাদের আলোচনাটা শুরু হয় কার হাত ধরে? সবার প্রথমে আচ্ছা দেখো, জীবজগৎ, জীবজগৎ প্রথমে 1969-এ একজন বিজ্ঞানীর নাম হলো হুইটেকার। কি নাম? বিজ্ঞানী হুইটেকার। হুইটেকার পুরো জীবজগৎকে 5 ভাগে ভাগ করেন। তাহলে তিনি পুরো জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন? 5 ভাগে। এবং তার কয়েক বছর পর 1974-এ একজন বিজ্ঞানী যার নাম হলো মার্গুলিস। কি নাম? মার্গুলিস। এই মার্গুলিস দুইটা সুপার কিংডমে দুইটা সুপার কিংডমে ওই প্রাণী যে জগৎ বা যে জগৎ জীবজগৎ সেই জীবজগৎকে দুইটা সুপার কিংডমের মধ্যে 5 ভাগে ভাগ করেন। দুইটা সুপার কিংডমের মধ্যে 5 ভাগে ভাগ করেন। তাহলে প্রথমে হুইটেকার 5 ভাগে ভাগ করেন, পরে মার্কিউলিস আরো বিস্তারিত দুইটি সুপার কিংডমের আন্ডারে 5 ভাগে ভাগ করেন। সেটা আমাদের কেমন ছিল? এটা অনেকটা এমন ছিল যে তিনি অনেকটা এইভাবে নাম দেন মার্গুলিস। এগুলো আমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে সুপার কিংডম 1, এটা আমরা পড়ছি মার্গুলিস। তাহলে সুপার কিংডম 1, এই সুপার কিংডম 1 ছিল প্রোক্যারিওটা বা প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, প্রো মানে আদি, তার মানে আদি নিউক্লিয়াস বা যার নিউক্লিয়াসটা সুগঠিত নয় এমন কোনো জিনিস। তাহলে সুপার কিংডম 1 যার মধ্যে ছিল মনেরা। মনেরা মনেরা আর সুপার কিংডম 2 এর মধ্যে ছিল বাকি 4টা। সুপার কিংডম 2, তাহলে সুপার কিংডম 2 এর মধ্যে ছিল প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং সবার লাস্টে ছিল অ্যানিমেলিয়া। কি ছিল? অ্যানিমেলিয়া। কি নাম? অ্যানিমেলিয়া মানে অ্যানিমেল বোঝাচ্ছে আর কি। তাহলে এই ছিল আমাদের মার্গেলিসের শ্রেণী বিভাগ, তিনি যেভাবে ভাগ করেন। এবং এখানে একটা জিনিস, সেটা হলো সুপার কিংডম 1 কে তিনি বলেন প্রোক্যারিওটা বা যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং সুপার কিংডম 2 মানে এই 4 জনকে তিনি বলেন ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত। ইউ মানে গুড, ইউ মানে গুড বা ভালো, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে যাদের ভালো নিউক্লিয়াস আছে বা যাদের নিউক্লিয়াস সুগঠিত, এরকম করে একটা ব্যাপার। তাহলে এটা আমাদের মার্গেলিসের শ্রেণী বিভাগ, যেটা করা হয় কত সালে? 1974 সালে। তিনি সুপার কিংডম 1 এর মধ্যে শুরু দেন, মনে রাখি। আর সুপার কিংডম 2 এর মধ্যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই হচ্ছে আমাদের 5টা যে জীবজগৎ, সেই জীবজগৎ। এই 5টাকে আমরা এখন একটা এক সিরিয়ালে কোরিলেশন করে পড়বো, যেন আমাদের সবকিছু মনে থাকে। তাহলে চলো আমরা একটু কোরিলেশন করে পড়ে নিই, তাহলে আমাদের আর আলাদাভাবে পড়তে হবে না। তাহলে বইয়ে কিন্তু খুব এলোমেলো ভাবে পড়াটা দেওয়া আছে, আমরা এটাকে একটু গুছিয়ে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে একটু গুছিয়ে ফেলি, তাহলে আমরা এভাবে লিখতে পারি মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আমার এটা লেখার পর আমি যখন পুরোটা লিখে ফেলবো, তারপরে তোমরা একটা এসএস নিয়ে রাখতে পারো। এসএসটা নিলে তোমাদের পরীক্ষার আগে রাতে পড়তে অনেক সুবিধা হবে। এখানে তোমরা সব কিছুই পাবে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখানে আমাদের বৈশিষ্ট্য, এখানে থাকবে আমাদের বৈশিষ্ট্যগুলো।
তো প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে লিখব কোষ। মনেরা হচ্ছে এককোষী। এই যে আমাদের যে প্লান্টটি সেটা এককোষী বা বহুকোষী। আমাদের যে প্রোটিস্টা ফানজাই, সে ফানজাইও কিন্তু এককোষী, অথবা এই ফানজাই গুলো কিন্তু মাইসেলি গঠন করে। মাইসেলি তার মানে এগুলো তুমি মাইসেলি বলতে পারো, মাইসেলিয়াম। এক বচনে মাইসেলিয়াম, বহু বচনে মাইসেলি। 3 নম্বরে আমাদের প্লান্টি। তো প্লান্টি কিন্তু বহুকোষী, মানে প্ল্যান্ট মানে উদ্ভিদ যারা, তারা তো অবশ্যই বহুকোষী হবে। আর অ্যানিমেলিয়া তো অবশ্যই কি বহুকোষী, তাই না? চোখ বন্ধ করে গেলে বহুকোষী। তাহলে এটা আমাদের ছিল কোষ, এক কোষে, এক বা বহু, এক কোষে বা মাইসেলিয়াম, তারপরে বহু কোষে, তারপর একটা কি বহু কোষে। এরপরে আমাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, কোষের পরে আমরা লিখতে পারি নিউক্লিয়াস। তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে মার্কিউলিসের ভাগ করা যে জায়গাটা, সেখানে মনেরা হচ্ছে প্রোক্যারিওটা, মানে সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে আদি নিউক্লিয়াস, আদি নিউক্লিয়াস, বা তুমি বলতে পারো নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। আর এদের ক্ষেত্রে কি, আমি শুধু নিউ লিখে রাখলাম। নিউ মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। এদের ক্ষেত্রেও কি নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। তাহলে এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর বৈশিষ্ট্য। এরপরে তুমি আসো 3 নম্বর, খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ। তাহলে খাদ্য গ্রহণের যে মনেরা, মনের খাদ্য গ্রহণ কিন্তু প্রধানত শোষণ পদ্ধতি। তবে শোষণ এটা হচ্ছে প্রধান। তবে কেউ কেউ ফটোসিনথেসিস করে, মানে সালোক সংশ্লেষণ। কেউ 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 ফটোসিনথেসিস করতে পারে। প্রোটিস্টার ক্ষেত্রে, প্রোটিস্টাও কিন্তু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ, তবে কেউ কেউ ফটোসিনথেসিস করতে পারে। এবং ফানজাইয়ের ক্ষেত্রে শোষণ। যেহেতু প্ল্যান্ট মানে গাছ, গাছ সবুজ, তার অবশ্যই ফটোসিনথেসিস। এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যারা অ্যানিমেল, তারা কিন্তু তাদের কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তো প্রাণী কোষে যদি প্লাস্টিড না থাকে, তাহলে তাদের খাদ্য গ্রহণ কি হবে, পরভোজী। পরভোজী অর্থাৎ তারা ভক্ষণ করার জন্য পরের উপর ডিপেন্ডেন্ট। ব্যাপারটাকে বলা হয় হেটারোট্রফিক, হেটারোট্রফিক, হেটারোট্রফিক। এই ব্যাপারটাকে বলা হয় কি হেটারোট্রফিক, মানে খাদ্য গ্রহণের জন্য তারা অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। এই ব্যাপারটাকে বলা হয় হেটারোট্রফিক। তাহলে আমরা দেখলাম কোষ, নিউক্লিয়াস, খাদ্য গ্রহণ। এরপরে আমরা দেখব জনন, জনন বা রিপ্রোডাকশন, যেটা আমাদের মনেরা। মনেরা হচ্ছে আমাদের অযৌন জনন, অযৌন জনন। মেনলি এটা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন পদ্ধতিতে আমাদের জনন কাজ করে, দ্বিবিভাজন, দ্বিবিভাজন পদ্ধতি। এবং যে প্রোটিস্টা, প্রোটিস্টা অযৌন জনন করতে পারে, যৌন জননও করতে পারে। অযৌন জনন করতে পারে কার মাধ্যমে, মাইটোসিস, মাইটোসিস প্রক্রিয়ায়। এবং যৌন জনন করতে পারে কনজুগেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে, কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশনের মাধ্যমে। এবং আমাদের যে ফানজাই, সেই ফানজাই কিন্তু হ্যাপ্লয়েড স্পোর দ্বারা জনন করতে পারে। কি দ্বারা, হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর। এবং যে প্লান্ট, প্লান্ট কিন্তু যৌন জনন করে।
এবং প্ল্যান্টের যে যৌন জনক সেটি কিন্তু হয় অ্যানাইসোগ্যামাস ধরনের। অ্যানাইসোগ্যামাস। এবং অ্যানাইসোগ্যামাস মানে কি, যে আমাদের সমাজে অনেক সময় থাকে না যে আহ, পুরুষ স্ত্রীর বিয়ে হয় যার মধ্যে পুরুষটা হয় সময় বড় হয়, স্ত্রী অনেক ছোট হয়, বা দেখা যায় নিজের চাইতে স্ত্রী বড় এবং পুরুষই ছোট। বয়সে দেখা যাচ্ছে পুরুষের চাইতে স্ত্রী ছোট এবং পুরুষই বড়। এই ব্যাপারটা মানে দুইজন যদি শেপ সাইজের দিক থেকে আলাদা হয়, দুইজন যদি স্ত্রী পুরুষ আলাদা হয়, তাহলে একে বলা হয় অ্যানাইসোগ্যামাস। মানে স্ত্রী ও পুরুষের সাইজের ভিন্নতা, যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এটা হচ্ছে আমাদের প্ল্যান্টি। আর অ্যানিমেলিয়া তো অবশ্যই যৌন জনন, এটা আমাদের আর বলা লাগবে না। সো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যে যৌন জনন, এটা এখানে মাইটোসিস হয়, মায়োসিস হয়। এখানে মাইটোসিস এবং মায়োসিস দুইটাই কিন্তু হয়। তো জনন কোষে হয় মায়োসিস আর দেহ কোষে হয় মাইটোসিস। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই হচ্ছে আমাদের জননের বৈশিষ্ট্য। মনে রাখতে অযৌন জনন দ্বিবিভাজন পদ্ধতিতে প্রোটিস্টা, এখানে অযৌন জনন মাইটোসিস, যৌন জনন কনজুগেশন। ফানজাই এর ক্ষেত্রে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা অযৌন জনন ঘটে। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা অযৌন জনন ঘটে, কারণ আমরা জানি অযৌন জননের একক হলো স্পোর। অযৌন জননের একক কি? স্পোর। এবং প্লান্টির ক্ষেত্রে আমাদের যৌন জনন হচ্ছে অ্যানাইসোগ্যামাস পদ্ধতি। আর অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যৌন জনন ঘটে অবশ্যই শুধু যৌন জনন, মানে মাইটোসিস মায়োসিস দুইটাই ঘটে। মাইটোসিস ঘটবে দেহ কোষে আর মায়োসিস ঘটবে জনন কোষে। এবার আমরা দেখব উদাহরণ। তার আমাদের উদাহরণগুলো কি? মনেরা এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল, এটা হলো মনেরার উদাহরণ। এরপরে আমাদের যে প্রোটিস্টা, প্রোটিস্টার উদাহরণ হলো অ্যামিবা, অ্যামিবা এবং ডায়াডম। অ্যামিবা এবং কি বলতো? ডায়াডম। ডায়াডম হচ্ছে এটা এককোষী শৈবাল। ফানজাই, ফানজাই মানে আমরা জানি ফাঙ্গাস, ফাঙ্গাস শব্দের সাথে আমরা পরিচিত। ফাঙ্গাস মানে মাশরুম, ছত্রাক, ব্যাঙের ছাতা। তাহলে মাশরুম, ইস্ট এবং পেনিসিলিয়াম। এবং প্লান্টির উদাহরণ অনেক কিছু হতে পারে। প্লান্টির উদাহরণ আমরা পরে দেখব। প্লান্টির উদাহরণ আমরা একটু পরে দেখব, কিছুক্ষণ পরে দেখব। আর অ্যানিমেলিয়া এর উদাহরণ হচ্ছে ছোট্ট একটা স্তন্যপায়ী ইঁদুর থেকে শুরু করে বিরাট বড় জীব মানুষ পর্যন্ত। ইঁদুর থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবাই, এরা সবাই কি? অ্যানিমেলিয়া, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের পুরো বৈশিষ্ট্য। তোমরা চাইলে এটা একটা এসএস নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার আগের রাতে পড়তে অনেক সুবিধা হবে। ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এতটুকু আমাদের যদি ক্লিয়ার হয়, তাহলে এবার আমরা চলে যাব এই প্লান্টির ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখব। তাহলে প্লান্টির উদাহরণ, চলো আমরা দেখি প্লান্টির উদাহরণ। তাহলে প্লান্টির উদাহরণ, তাই না? তো প্লান্টির উদাহরণ কি? দেখো, প্ল্যান্ট মানে আমরা কি জানি? প্ল্যান্ট মানে উদ্ভিদ, তাই না? প্ল্যান্ট। সো প্ল্যান্টির মধ্যে আমাদের এই প্ল্যান্টটি, এর মধ্যে থাকবে মোট 4টা উদ্ভিদ। একটাকে আমরা বলবো ব্রায়োফাইটা, তারপরে আমরা বলবো টেরিডোফাইটা, তারপরে আমরা বলবো নগ্নবীজী উদ্ভিদ, এবং সবার শেষে আমরা আবৃতবীজী উদ্ভিদ। তাহলে দেখো, প্ল্যান্টের মধ্যে থাকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ, যার মধ্যে এদের পানি সংবহন তন্ত্র থাকে।
অর্থাৎ এটা একটা উভচর উদ্ভিদ। উভচর, মাটিতেও পাওয়া যায় এবং পানিতেও পাওয়া যায়। তার মানে এর পানি সংবহন তন্ত্র থাকে। তাহলে এর কিন্তু পানি সংবহন তন্ত্র থাকে। আর এদের কিন্তু পানি সংবহন তন্ত্র থাকে না। এদের কিন্তু কি থাকে না? পানি সংবহন তন্ত্র থাকে না। এই কারণে এদেরকে কিন্তু, যেহেতু পানি সংবহন তন্ত্র থাকে না, তাই একে বলা হয়, এদের তিনজন মানে টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদেরকে বলা হয় ট্রাকিওফাইটা। কি নাম বলতো? ট্রাকিওফাইটা। ট্রাকিওফাইটা। তাহলে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে নামের শেষে ফাইটা শব্দের অর্থ হচ্ছে প্ল্যান্ট। তাহলে নামের শেষে এই ফাইটা মানে কি বলতো? প্ল্যান্ট। প্ল্যান্ট, ফাইটা মানে কিন্তু প্ল্যান্ট বা উদ্ভিদ। তাহলে যাদের পানি সংবহন তন্ত্র থাকবে না তাদেরকে বলা হবে ট্রাকিওফাইটা, আর যার পানি সংবহন তন্ত্র থাকবে তাকে বলা হবে ব্রায়োফাইটা। এখন এই যে চার ধরনের উদ্ভিদ, এই চার ধরনের উদ্ভিদের মধ্যে এই ব্রায়োফাইটা, এটা কিন্তু, এই ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, এরা দুজন কিন্তু অপুষ্পক। এরা কিন্তু কি? অপুষ্পক, মানে এদের ফুল হয় না। অপুষ্পক। অপুষ্পক। আর এই যে নগ্নবীজি এবং আবৃতবীজি, এরা কিন্তু কি বলতো? সপুষ্পক। এরা কি বলো? সপুষ্পক। মানে এদের ফুল হয়। সপুষ্পক এবং অপুষ্পক। তো আমরা একটা শব্দ মনে রাখবো, সপুষ্পক, এটাকে ইংলিশে বলা হয় ফেনেরোগেমাস। কি নাম? ফেনেরোগেমাস। এই যে ফেনেরোগেমাস, এই ফেনেরো কথাটার মানে হচ্ছে ভিজিবল। তুমি যদি ফুল দেখতে পাও, ফেনেরো মানে কি? ভিজিবল। তাহলে তুমি যদি কারো ফুল দেখতে পাও তাহলে সেটা সপুষ্পক উদ্ভিদ, আর যদি ফুল না দেখতে পাও তাহলে সেটা কি? অপুষ্পক উদ্ভিদ। তাহলে অপুষ্পক উদ্ভিদ, এদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদ। কি নাম বলতো? ক্রিপ্টো। ক্রিপ্টো গ্যামাস উদ্ভিদ। ক্রিপ্টোগ্যামাস উদ্ভিদ। এই যে ক্রিপ্টো, এই ক্রিপ্টো শব্দটার অর্থ কিন্তু হিডেন বা লুকায়িত। তার মানে ফুলগুলো কি? লুকায়িত থাকে। যেমন ক্রিপ্টো কারেন্সি, নাম শুনছো তোমরা? ক্রিপ্টো কারেন্সি, তাই না? তাহলে ক্রিপ্টোগ্যামাস মানে যাদের ফুল হয় না। আর ফ্যানেরোগ্যামাস মানে সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ হলো নগ্নবীজি, আবৃতবীজি, আর অপুষ্পক উদ্ভিদ হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। এরা সবাই মিলেই কিন্তু তৈরি করবে কি বলতো? প্ল্যান্টি। এরা সবাই কিন্তু প্ল্যান্টি। এতটুকু আশা করি ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এবার আমরা বলবো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। এবার আমরা কি বলবো? শ্রেণীবিন্যাস। তাহলে একটা জীবের শ্রেণীবিন্যাস কেন দরকার, তাই না? একটা জীবের শ্রেণীবিন্যাস কেন দরকার? কারণ একটা জীবের শ্রেণীবিন্যাসের মাধ্যমে কিন্তু তুমি তার ক্যারেক্টার সম্পর্কে অবগত হতে পারবে। এই কারণে কিন্তু আমাদের একটা শ্রেণীবিন্যাসের দরকার। ঠিক আছে? তাহলে এবার আমরা কি করবো? শ্রেণীবিন্যাস। তো আমাদেরকে প্রথমে শ্রেণীবিন্যাসের ধাপগুলো জানতে হবে। শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ, এটা তোমরা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারো। শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ মনে রাখার জন্য একটা শব্দ তুমি মনে রাখবা, কেপি কপ জিএস। শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ, কেপি কপ, কেপি কপ, কেপি কপ জিএস। কি মনে রাখবা বলতো শ্রেণীবিন্যাসের ধাপ মনে রাখার জন্য? কেপি কপ জিএস। কেপি কপ জিএস। কেতে হচ্ছে কিংডম। শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। পিতে ফাইলন, সিতে ক্লাস, ওতে অর্ডার, এফতে ফ্যামিলি, জিতে জেনাস, আর ইতে এসতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্পেসিস। তাহলে এই হচ্ছে শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। বাংলায় বললে জগৎ, পর্ব,
শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে বাংলায় যদি বলো তাহলে কি হবে বলতো? কেপি কফ জিএস শ্রেণীবিন্যাসের ধাপসমূহ মনে রাখার উপায়। কেপি কফ জিএস কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। বাংলায় বললে জগৎ, বর্গ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের 7টা ধাপ। আমাদের শ্রেণীবিন্যাস কেন জানা দরকার? কারণ একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটা জীবের ফুল যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো এককভাবে আমরা জানতে পারি। কোন একটা উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে আমরা ইন ডিটেলস আমরা জানতে পারি। এই কারণে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপগুলো দরকার হয়। তাহলে এই হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ। এবার আমরা এই শ্রেণীবিন্যাসের ধাপ মানুষের ক্ষেত্রে আলোচনা করব। তার আগে আমি দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করি। দ্বিপদ নামকরণ, দেখো দ্বিপদ নামকরণ খুব ভালোভাবে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ, বা তুমি ইংলিশে বলতে পারো বাইনোমিয়াল নোমেনক্লেচার। দ্বিপদ নামকরণ বা কি বলতো? বাইনোমিয়াল নোমেনক্লেচার মানে একটা জিনিসের দুইটা নাম নিয়ে তার নামকরণ করতে হয়। একটা হচ্ছে তার জিনাস, আর একটা হচ্ছে স্পেসিস। জিনাস এবং স্পেসিস এই দুইটা জিনিস নিয়ে কোন একটা জীবের নামকরণ করা হয়। তো কোনো যে জীব জগতের যে জিনিসগুলো, এর জন্য আমাদের এই দ্বিপদ নামকরণ নিয়ে আমাদের প্রথম যে বিজ্ঞানী আলোচনা করে সেটা হচ্ছে 1735 সালে। ওনার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কত সালে? 1735 সালে। বিজ্ঞানীর নাম কি? ক্যারোলাস লিনিয়াস। 1735, এবং তার একটা গ্রন্থ ছিল, গ্রন্থটার নাম হলো স্পেসিস প্ল্যান্টারাম। স্পেসিস কি বলতো? প্ল্যান্টারাম। স্পেসিস প্ল্যান্টারাম। তাহলে ক্যারোলাস লিনিয়াসের যে গ্রন্থ স্পেসিস প্ল্যান্টারাম, তিনি এই গ্রন্থে কিন্তু সর্বপ্রথম দ্বিপদ নামকরণ সম্পর্কে বিশদভাবে বিস্তারিত প্রচুর আলোচনা করেন। সেই দ্বিপদ নামকরণে আমরা শিখব। তো আমাদের একটা জিনিস বা একটা জীবের দ্বিপদ নামকরণ যে কোডে আলোচনা করা হয় সেই কোডটাকে বলা হয় ICZN অথবা ICBN। যদি সেটা একটা প্রাণী হয় তাহলে প্রাণীর জন্য আমাদের ICZN দরকার, আর কোন একটা উদ্ভিদের জন্য ICBN। ICZN মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল জুওলজিক্যাল নোমেনক্লেচার। নোমেনক্লেচার। আর ICBN মানে হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তাহলে দেখো, যে কোডগুলো আমরা ইউজ করে একটা জীবের দ্বিপদ নামকরণ আলোচনা করি সেটা হলো প্রাণীদের ক্ষেত্রে ICZN জুওলজি, আর উদ্ভিদের ক্ষেত্রে BN মানে বোটানি। বোটানি মানে যেহেতু প্ল্যান্ট বা উদ্ভিদ, তাহলে এই দুইটা কিন্তু পরীক্ষায় আমাদের ফুল ফর্ম লিখতে বলতে পারে, যে ICZN এর ফুল ফর্ম কি আর ICBN এর ফুল ফর্ম কি। এবং দ্বিপদ নামকরণ নিয়ে কোন বিজ্ঞানী আলোচনা করেন, কত সালে করেন? 1735 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন গ্রন্থে তিনি আলোচনা করেন? স্পেসিস প্ল্যান্টারাম। ওনার গ্রন্থের নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ MCQ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এতটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে এবার আসো যে আমরা দেখি যে আসলে একটা জীবের দ্বিপদ নামকরণ যে করা হলো, তো কি কি জিনিস নিয়ে বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা জীবের দ্বিপদ নামকরণ করা হয়, বা রুলস গুলো কি 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 রুলস ফলো করা হয় দ্বিপদ নামকরণের ক্ষেত্রে। তো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যে রুলস গুলো ফলো করা হয় সেগুলো হচ্ছে অনেক এরকম, যে কোন একটা জীবের নাম, ধরো এমন একটা নাম, ল্যাবিওরহিতা। তো তুমি দ্বিপদ নামকরণ যখন তুমি লিখবা বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে
যে ল্যাটিন ভাষায় লিখতে হবে এবং ইটালিক স্টাইলে লিখতে হবে। ইটালিক স্টাইল মানে কি, বাঁকা ভাবে লিখতে হবে। এবং জেনাস এবং স্পেসিস নামের নিচে আলাদাভাবে দুইটা দাগ। এবং প্রথমটা হবে জেনাস নেম এবং দ্বিতীয়টা হবে স্পেসিস, মানে গণনাম এবং প্রজাতি নাম। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথম শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল, বাকি সব স্মল লেটার, আর দ্বিতীয় শব্দের সবগুলোই স্মল লেটার। খেয়াল করে দেখো, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি জেনাস নেমের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখলাম এবং বাকি সবগুলো স্মল, আর দ্বিতীয় শব্দের সবগুলোই স্মল। তাহলে এই নিয়ে আমাদের কি হলো বলতো, যে দ্বিপদ নামকরণটা আমরা পেলাম, তাই তো? তাহলে এবং যিনি আবিষ্কার করবেন তার নামটা ছোট করে লিখে ফেলতে হবে। ফর এক্সাম্পল, ল্যাবিওর এটা দ্বিপদ নামকরণ যদি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস আলোচনা করেন, তাহলে আমরা এল দ্বারা বুঝবো লিনিয়াস। তো এই ধরনের রুলস গুলো ফলো করতে হবে। এবং আমাদের আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে বলা হয় অগ্রাধিকার আইন। কি নাম বলতো? অগ্রাধিকার আইন। অগ্রাধিকার আইন এটা আবার কি? অগ্রাধিকার আইন মানে কি, মানে কোন একটা জিনিসের বৈজ্ঞানিক নাম যে বিজ্ঞানী আগে আলোচনা করবেন তাকে আগে প্রাধান্য দিতে হবে, তিনি আগে প্রাধান্য পাবেন। এই ব্যাপারটাকে বলা হয় অগ্রাধিকার আইন। এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝি, অগ্রাধিকার আইন কি জিনিস। তো অগ্রাধিকার আইন বোঝার আগে আমি তোমাদেরকে তিনটা শব্দ বুঝাবো, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা তুলে নিতে পারো। একটাকে বলা হয় হোমোনিম, একটা হলো হোমোনিম, একটা হলো সিনোনিম, আর আরেকটা হলো টটোনিম। তো তোমরা খেয়াল রাখবা, কোন শব্দের শেষে নিম মানে হচ্ছে নাম। নিম মানে কি বলতো? নেম। কোন শব্দের শেষে নিম মানে কি? নেম। তাহলে হোমোনিম, সিনোনিম, টটোনিম তিনটা জিনিস। প্রথমে আমরা বুঝবো টটোনিম। তো দেখো, কাতলা মাছ এর বৈজ্ঞানিক নাম কাটলা। গরিলা, গরিলার বৈজ্ঞানিক নাম কি? গরিলা। গোখরা সাপ এর বৈজ্ঞানিক নাম কি? না জানা যায়। খেয়াল করো, একটা জিনিস খেয়াল করছো কিনা, কাতলা মাছ, গরিলা বা গোখরা সাপ প্রতি ক্ষেত্রে এই যে তাহলে বলতো টটোনিম কি? যে সকল জীবের গণ ও প্রজাতি নাম একই, একে বলা হয় টটোনিম। তাহলে আমরা বুঝছি টটোনিম কি জিনিস। কোন জীব বা কোনো প্রাণী যেটাই হোক, হোয়াটএভার, যদি তাদের গণ ও প্রজাতি নাম একই হয় তাহলে আমরা তাকে কি বলবো? টটোনিম। এবার আসলে আমরা শিখবো হোমোনিম। এবার আমরা জানবো কি? হোমোনিম। ওকে, এই হোমোনিম পড়ার সময় আমরা অগ্রাধিকার আইন জিনিসটা বুঝতে পারবো। তো মনে করো, সালে ফরস্টার্স নামক এক বিজ্ঞানী ছিলেন। ফরস্টার্স যে বিজ্ঞানী, তিনি একিডনা, এই একিডনা শব্দটা দিয়ে তিনি একটা ইল মাছ বুঝিয়েছেন। ইল মাছ। এবং 1797 সালে আরেকজন বিজ্ঞানী, তিনি এই সেম শব্দ একিডনা শব্দ দিয়ে তিনি বুঝিয়েছেন যে একিডনা শব্দটা সজারু, যে কাঁটাওয়ালা যে প্রাণী সজারু, তার জন্য প্রযোজ্য। তাহলে একজন বিজ্ঞানী বললেন যে ফরস্টার তিনি বললেন একিডনা মানে ইল মাছ, আরেকজন বললেন একিডনা মানে সজারু। যিনি আগে বললেন 1777 সালে বিজ্ঞানী ফরস্টার্স একিডনা দ্বারা ইল মাছ বুঝেছেন, এবং একই নাম দ্বারা আরেকজন বিজ্ঞানী কিন্তু 1797 সালে সজারু বুঝেছেন। তাহলে খেয়াল করে দেখো, একিডনা শব্দটা একই কিন্তু প্রাণী দুইটা। তাহলে আমরা
হোমোনিম মানে বলতে পারি যে যদি ভিন্ন প্রাণীর একই নাম বোঝানো হয়, ভিন্ন দুইটা প্রাণীর একই নাম, তাহলে ভিন্ন দুইটা প্রাণীর একই নাম বোঝালে এই ব্যাপারটাকে বলা হয় হোমোনিম। কি বলেছে? ভিন্ন দুইটা প্রাণীর একই নাম, ভিন্ন দুইটি প্রাণীর একই নাম, একই নাম। তাহলে এখানে অগ্রাধিকার আইনটা কি? যিনি যে নামটা আগে দিবেন সেই নামটাই কাউন্ট ডাউন হবে, সেই নামটাই এটা গ্রহণযোগ্য হবে, বাকিটা অফ, সেটা হবে না। তাহলে একিডনা দ্বারা ইলমাজ 1777 সালে, তাহলে এখানে অগ্রাধিকার কার থাকবে? অবশ্যই ফরস্টার। এই ব্যাপারটাকে বলা হয় হোমোনিম। আশা করি তোমরা বুঝছো। এরপরে আসো, হোমোনিম যদি আমরা বুঝি, এবার আমরা করবো সিনোনিম। সিনোনিম, তো সিনোনিম হচ্ছে এরকম একটা ব্যাপার যে যখন একই প্রাণীর দুটি আলাদা নাম থাকে, একই প্রাণীর মানে প্রাণী একটাই, সেম একটা প্রাণীর যখন দুইটা আলাদা নাম থাকে, তখন এই ব্যাপারটাকে বলা হয় সিনোনিম। ব্যাপারটাকে কি বলা হয় বলো? সিনোনিম। যে আগে আবিষ্কার করবেন উনার নাম অনুযায়ী তিনি পাবেন অগ্রাধিকার। ঠিক আছে? তাহলে একই প্রাণীর যদি দুইটা আলাদা নাম থাকে, যে আগে আবিষ্কার করবেন ওই অনুযায়ী নাম হবে, এই ব্যাপারটাকে কি বলা হয়? সিনোনিম। তাহলে আমরা সিনোনিম, হোমোনিম, টোটোনিম এগুলো এতটুকু ইনশাল্লাহ বুঝছি। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। আমরা এবার বুঝবো যে আমাদের যে মানুষ, আমরা মানুষের পুরো শ্রেণীবিন্যাস আলোচনা করব। মানুষের যে ট্যাক্সোনমি, সেই ট্যাক্সোনমি আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা বোর্ডে ঘ নম্বরে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ আমাদের। সেটা হচ্ছে মানুষের যে ট্যাক্সোনমি, মানে একটা হোমোস্যাপিয়েন্স, এই হোমোস্যাপিয়েন্স আমাদেরকে পুরোটাই জানতে হবে। তাহলে আমরা তো প্রথমে একটা ছন্দ বলেছিলাম, সেই ছন্দটা ছিল অনেকটা এরকম যে কেপিক অফ জিএস, তাই না? কেপিক অফ জিএস। তাহলে কেপিক অফ জিএস শব্দটা দ্বারা আমরা কিন্তু এই মানুষের ট্যাক্সোনমিটা আলোচনা করবো। তাহলে কিংডম, ফাইলাম, কফ মানে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। এই, তাহলে আমাদেরকে এই জিনিসটা এখন মানুষের ক্ষেত্রে জানতে হবে। তাহলে মানুষের রাজ্য বা জগৎ কি? অ্যানিমেলিয়া, তাই না? অ্যানিমেলিয়া। ফাইলাম, মানুষ কোন ফাইলামের মধ্যে পড়ে? ফাইলাম হচ্ছে কোয়াড্রাটা। ঠিক আছে, কোনো সন্দেহ আছে? কোয়াড্রাটা মানে মেরুদণ্ডী প্রাণী। ক্লাস কি? আমাদের মানুষের যে ক্লাস, সেই ক্লাস হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। অর্ডার হচ্ছে প্রাইমেট, মানুষ হচ্ছে প্রাইমেট বর্গীয় প্রাণী, সো প্রাইমেট। এগুলো কি তুমি বাংলাতেও লিখতে পারো, অ্যানিমেলিয়া, কর্ডাটা, মামালিয়া, প্রাইমেট, ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে হোমিনিডে, 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 হোমিনিডি বলতে পারো, হোমিনিডি। এবং জেনাস হচ্ছে হোমো, আর স্পেসিস হচ্ছে স্যাপিয়েন্স। তার মানে পুরো যে নাম, সেই নামটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে আমরা কিংডমকে কেন মানুষকে অ্যানিমেলিয়া বললাম, ফাইলাম কেন কর্ডাটা বললাম, ক্লাস কেন ম্যামালিয়া বললাম, অর্ডার কেন প্রাইমেট বললাম, ফ্যামিলি কেন হোমিনিডে, আমাদের প্রত্যেকটা ব্যাখ্যা জানতে হবে। খুবই সহজ, খুবই সহজ। দেখো, কিংডম এনিমেলিয়া কারণ হচ্ছে যে মানুষের যে নিউক্লিয়াস, মানুষের নিউক্লিয়াস কিন্তু সুগঠিত, তাই না? নিউক্লিয়াস সুগঠিত এবং জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তাহলে নিউক্লিয়াস সুগঠিত এবং উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, এই কারণে আমরা বলছি তারা অ্যানিমেলিয়া। কর্ডাটা কেন বলছি? কারণ এদের মেরুদণ্ডী প্রাণী, এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, অবশ্যই, তাই না? মানুষ মেরুদণ্ডী।
ম্যামালিয়া। তো মামা শব্দের অর্থ হচ্ছে স্তন, ম্যামা শব্দের অর্থ হচ্ছে স্তন বা ব্রেস্ট। তাহলে যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয়, মাতৃদুগ্ধ পান, এই মাতৃদুগ্ধ পান করে বিষয়টা হল কারণে ক্লাস হচ্ছে কি ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। মাতৃদুগ্ধ পান বা স্তন্যপায়ী প্রাণী, নাকি স্তন্যপায়ী প্রাণী। এবং আসো প্রাইমেট বর্গীয় প্রাণী কেন, কারণ মানুষের কিন্তু এই যে দেখো মুষ্টিবদ্ধ কবজা বন্ধ করতে পারার একটা ক্যাপাবিলিটি আছে, এই মুষ্টি বন্ধ করতে পারার, এই কারণেই বলা হয় প্রাইমেট। তাহলে মুষ্টিবদ্ধ করার যে ক্ষমতা, এই ক্ষমতা একে বলা হয় প্রাইমেট বর্গীয় প্রাণী বা আঁকড়ে ধরার উপযোগী হাত। মুষ্টিবদ্ধ বা আঁকড়ে ধরার উপযোগী হাত, এই ব্যাপারটাকে ইংলিশে বলা হয় অপোজেবল গ্রিপ। কি বলা হয়? অপোজেবল গ্রিপ, অপোজেবল গ্রিপ। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, কারণ এর উন্নত মস্তিষ্ক, বড় মস্তিষ্ক। এই হোমিনিডের এর ফ্যামিলি, দেখো এর ফ্যামিলির সাথে কিন্তু শিম্পাঞ্জি, গরিলা, এদের ফ্যামিলির অনেক মিল আছে। গরিলা, তারপরে তোমার শিম্পাঞ্জি, এদের ফ্যামিলির সাথে কিন্তু মানুষের অনেক মিল রয়েছে, এই কারণে এর ফ্যামিলিকে হোমিনিডি বলা হয়। আর হোমো কেন বলা হয়? এই হোমো কারণ মানুষ কিন্তু অনেক উন্নত মস্তিষ্কের প্রাণী। তো যেহেতু অনেক উন্নত মস্তিষ্কের প্রাণী, মস্তিষ্ক সবচেয়ে বড় আশরাফুল মাখলুকাত। সো মস্তিষ্ক, মস্তিষ্ক সব থেকে বড়, এই কারণে একে হোমো বলা হয়। আর স্যাপিয়েন্স, এটা একটা গ্রিক শব্দ। স্যাপিয়েন্স শব্দের অর্থ হচ্ছে ওয়াইজ বা জ্ঞানী। স্যাপিয়েন্স শব্দের অর্থ কি বলতো? ওয়াইজ বা জ্ঞানী। তো যেহেতু মানুষ অনেক জ্ঞানী, সো বুদ্ধির দিক থেকে মানুষ কিন্তু অনেক উন্নত, এই কারণে মানুষকে বলা হয় স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এতটুকু তোমরা যদি বুঝো, তাহলে দেখো আমাদের কিন্তু প্রথম অধ্যায় জীবন পাঠ, এটাকে আমরা খুব সুন্দরভাবে বুঝে ফেলেছি। জাস্ট আমাদের কিছু উদ্ভিদ এবং প্রাণী আছে যাদের বৈজ্ঞানিক নামগুলো পড়তে হবে। তো তোমরা একটু কষ্ট করে সেই বৈজ্ঞানিক নামগুলো প্রথম অধ্যায় থেকে মুখস্থ করে নিও, তাহলে কিন্তু আমাদের প্রথম অধ্যায় পুরোটাই ক্যাপচারে চলে আসবে। এই ছিল আমাদের আজকের অধ্যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।